8ই আগস্ট মধ্যরাত, 9ই আগস্ট সকালে, মানে ভোরবেলা বলা যায়। এই জাংচারটা, মানে এই সময়টা আমাদের সবার কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং প্রচণ্ডভাবে আমরা প্রত্যেকে ইন্টারেস্টেড, শুধু বলবো না, ইন্টারেস্ট কথাটা বলা ভুল, আমরা জানতে চাই, আমরা প্রত্যেকটা মানুষ জানতে চাই যে 8 তারিখ আর 9 তারিখ, 8 তারিখ মধ্যরাত এবং 9 তারিখ ভোরবেলায় আর.জি.কর হসপিটালে, একটি সরকারি হাসপাতালে ঠিক কী হয়েছিল। আমরা সবাই জানি অনেক আন্দোলন চলছে, যদিও পুজো সামনে, অনেক প্রতিবাদ চলছে, যদিও পুজো সামনে। এই প্রতিবাদ, আন্দোলন, উৎসব সব কিছু নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু ভুলছি না একটা কথা, যে আর.জি.করে যে তরুণী চিকিৎসক 31 বছর বয়সী 36 ঘন্টা ডিউটি দেওয়ার পর যে নৃশংসতা তার সঙ্গে হয়েছে, হিলেনিয়াস ক্রাইম হয়েছে, দর্শন করে খুন করা হয়েছে, আমরা কিন্তু সেটা ভুলিনি এবং আম জনতা সে কারণে ভুলেনি। এখনও কিন্তু উৎসবের মধ্যেও তারা প্রতিবাদ করে যাচ্ছে, প্রতিবাদ চলছে, ধর্ণা উঠলেও আন্দোলন চলছে এবং চলবে। কিন্তু নীতি নির্ণয় না দুর্নীতি, ট্রাইব টিভি বাংলার যে অনুষ্ঠান আপনারা ফেস বাই ফেস দেখছেন, তাতে কিন্তু আমরা বিভিন্ন সেগমেন্টে, বিভিন্ন পেশার, বিভিন্ন প্রফেশনের মানুষকে আমরা আপনাদের সামনে আনছি। কেন আনছি? এই যে সমাজে, অর্থাৎ আমাদের সোসাইটিতে নীতি এবং দুর্নীতি দুটো শব্দ আছে না, একে অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রত্যেকে শুনেছি, অ্যাক্ট্রেস থেকে, আইনজীবী থেকে, ডক্টর থেকে, সমাজকর্মী থেকে, প্রত্যেকে এভরিবডি যারা এখানে এসছেন একটাই কথা বলেছেন, নীতির জন্যই দুর্নীতি। আবার কেউ বলেছেন দুর্নীতি থাকতোই না যদি নীতি না থাকতো। তো কেন এই কথাগুলো আপনাকে বললাম? কারণ 8 তারিখ 9 তারিখ দিয়ে শুরু করলাম এপিসোডটা। আজকের পর্ব আমরা এমন একজন অতিথি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানের আজকের এপিসোডের আমাদের সঙ্গে আছেন, যিনি ঘটনার দিন যিনি ঘটনার দিন আর.জি.কর হাসপাতালে উপস্থিত ছিলেন, অর্থাৎ সেই রাত্রেবেলা, অভিশপ্ত রাত্রেবেলায় যেদিনকে তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করা হয়, সেদিনকেই তিনি গ্রাউন্ড ফ্লোরে কর্তব্যরত অবস্থায় ছিলেন। অর্থাৎ ট্রাইব টিভি বাংলা স্টুডিওতে নীতি নির্ণয় না দুর্নীতি এই এপিসোডে, এই পর্বে আমরা আপনাদের সামনে যাকে নিয়ে আসছি, তিনি সেদিনকে, অর্থাৎ আর.জি.কর হাসপাতালের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যিনি ডক্টর ছিলেন, যার ডিউটি ছিল, যার ডিউটি থাকাকালীন এই ঘটনা ঘটে, তাকে কিন্তু আমরা আজ নিয়ে এসেছি। আমি কথা বাড়াচ্ছি না, আমি ডাইরেক্টলি ঢুকবো, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে আছেন ডক্টর তাপস প্রামাণিক, আমার পাশে বসে আছেন। এবং ডক্টর প্রামাণিক, আপনাকে ট্রাইব টিভি বাংলা নীতি নির্ণয় না দুর্নীতি এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত, ট্রাইব টিভি বাংলায় আপনাকে স্বাগত। একদম স্ট্রেইট আপনাকে যে প্রশ্ন নিয়ে আমি শুরু করবো এই পর্ব, সেদিনকে আপনি উপস্থিত ছিলেন এবং যেদিনকে এই ঘটনা ঘটে, আপনি কি জানতে পেরেছিলেন, মানে এই ঘটনা ঘটছে, যখন ঘটছে আপনি তখন ডিউটিতে? হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা হয়, আমাদের 12 ঘন্টা রাতে শিফট থাকে। ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে আমি অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে পোস্টেড আছি। তো ওই দিন একজন ইমার্জেন্সি মেডিকেল অফিসারের অ্যাবসেন্ট ছিল, তো তার জায়গায় আমাকে পাঠানো হয়েছিল। প্রায় 2 থেকে 3 বছর বাদে ফার্স্ট টাইম নাইট করছি, কিন্তু সেটা যে এইভাবে অভিশপ্ত রাত হবে আমি নিজেও ভাবিনি। এবং রাত 8 তারিখ রাত 8টা থেকে পরের দিন সকাল, মানে 9 তারিখ সকাল 8টা পর্যন্ত আমার ডিউটি ছিল। তো আমার যিনি পরের কলিগ, যিনি এই পরে হচ্ছে এই ডেথ সার্টিফিকেট বা ইস্যু করেছিলেন, যেগুলো প্রসিডিওর হয় ইমার্জেন্সি মেডিকেল অফিসার, তাকে হ্যান্ড ওভার আমি করি 8টার সময়। তো আমাদের যেটা কলিগদের ভেতরে হয়, একটু অনেক দিন বাদে দেখা হলো, তো চা খেয়ে আমি বেরিয়েছিলাম 9টার সময়। তখনও পর্যন্ত বেসিক্যালি সকাল 9টায় আমি বেরিয়ে যাই এমার্জেন্সি থেকে। ওই 9টা 10-15 দিকে হবে হয়তো। 9 তারিখ সকাল 9টা। এবার যাওয়ার পরে আমি রুমে চলে গেলাম, এবং রুমে যাওয়ার পরে প্রায় অলমোস্ট আমি ফ্রেশ হয়ে 11:45 নাগাদ আমাদের যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমার নিজের ব্যাচমেটদের, ওখানে একটা মেসেজ আসে যে রাতের বেলা এরকম ঘটনা ঘটেছে। তো সেটা শোনার পরে আমি খুব শকড হয়ে গেলাম যে আমার নাইটে এরকম ঘটনা ঘটেছে, অথচ আমি কিছু জানি না। এবং সবথেকে দুর্ভাগ্যজনক, কালকের আগের দিন রাতে, মানে কালকের আগের রাতে আমার ডিউটি পড়ে এমার্জেন্সিতে একজন পোস্ট গ্রাজুয়েট এসআর, সিনিয়র রেসিডেন্ট, ওই দিনে সেও ডিউটিতে ছিল। ও কালকে আবার আমার সাথে ডিউটিতে পড়েছিল এই ক্রাইসিস মুভমেন্টের টাইমে।
ও আর আমি কালকে আলোচনা করে মানে আমরা নিজেরাও শক যে আমরা সারা রাত ডিউটি করলাম, আমরা দুজন কিচ্ছু জানতে পারলাম না। দুজন নয়, গোটা ইমার্জেন্সিতে ইন্টার্ন থাকে, হাউস স্টাফ থাকে, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি থাকে, এসএমওপি থাকে, প্লাস গ্রুপ ডি স্টাফ, এত স্টাফ থাকে, আমরা সত্যি কথা বলতে কেউ কোনো কিছু জানতে পারলাম না। দ্বিতীয় কথা হচ্ছে যে 11:45 আমি জানার পরে তখন যেটা করলাম, আমার যারা অফিসে যারা পরিচিত আছে, 9 তারিখ 12:15 সময়, 12:15 সময়, তখন আমি হসপিটালে আমার যারা পরিচিত আছে এমার্জেন্সি ডিপার্টমেন্টে, তাদেরকে আমি ফোন করে আস্তে আস্তে জানার চেষ্টা করলাম ঘটনাটা কি ঘটেছে। তো তখন আমি জানতে পারি যে ইভেন আমি ম্যাডামকেও ফোন করেছিলাম, মানে আমি যাকে হ্যান্ড ওভার দিয়ে এসেছিলাম, আলটিমেট উনিই অথরিটি। ওখানে হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নিয়ে সারা ন্যাশনাল মিডিয়া যে তোলপাড় হয়েছে, সেই তোলপাড়ের উত্তরেও আমি বেশ কয়েক জায়গায় বলেছি, প্লাস এখনও বলছি, নিয়ম অনুসারে উনি একমাত্র অথরিটি যে হসপিটালে যদি কোনো কিছু হয়ে থাকে যেটা অ্যাডমিশন নেই, বা যে কোনো জায়গা থেকে যদি কোনো ডেড বডি আসে বা কোনো কিছু হয়, তখন ইমার্জেন্সি মেডিকেল অফিসারেরই দায়িত্ব তাকে ডিক্লেয়ার করা যে এটা ডেড কিনা। বেশ, তারপরে যদি সেটা সাসপিশিয়াস লাগে তাহলে তাকে পোস্টমর্টমে পাঠানোর জন্য একমাত্র অথরাইজ যিনি ফার্স্ট অফিসার, তিনি ইমার্জেন্সি মেডিকেল অফিসার। এবার এখানে যে কনফিউশনগুলো ক্রিয়েট তো হয়েছে, বা আমি যে কথাগুলো বারবার বলে এসেছি যে ওই মানে আমাদের যে তিলোত্তমা যে বোনটি, ওরও কিন্তু ডিউটি ছিল রাতে ওই রকমই হবে, মানে যে কোনো জায়গায় হসপিটালে ডিউটি থাকে 8টা থেকে 8টা বা 9টা থেকে 9টা এইরকম হয়। এইবার ওরা যেটা আমরা বিভিন্ন সূত্র মারফত খবর পাচ্ছি, বডি নাকি দেখতে পেয়েছিল 9:30টার সময়। এটা খুব কনফিউজিং যে 9:30টায় কেন দেখতে পাবে, আইদার হচ্ছে 8টা বা 9টায় হ্যান্ড ওভার শেষ হয়। তো আপনি যদি 8টায় পরের হ্যান্ড ওভার চলে এসছেন, সে গিয়ে বলবে আমি চলে এসছি, তুমি এবার রেস্ট নিতে পারো বা তুমি বেরিয়ে যেতে পারো। এই 9:30টা টাইমটা হচ্ছে খটকা। কিন্তু দেখুন, মানে সন্দীপ ঘোষের আমলে এটা খুব নর্মাল ব্যাপার, সে হয়তো একটা অর্ডার বের করে দিল যে 9:30টার সময়। নর্মাল ব্যাপার কেন বলছেন? সে তো সব পারে করতে, সে সব পারে। এখন যদি আমি নিজেও এর আগে বলেছিলাম যে এখন যদি দেখা যাচ্ছে হঠাৎ করে সন্দীপ ঘোষের প্রভাব প্রতিভা জেলে যদি না যেত, হয়তো দেখা যাচ্ছে তাপস প্রামাণিকের পোস্টিং রয়েছে নর্থ বেঙ্গলে কোনো জায়গায়, অথচ আমি ডিউটি করছি আরজি করে, আমি জানিই না, সে দেখিয়ে দিতেই পারে। যে কেন এই কথাটা বলছি, দেখুন, দুটো তিনটে ছেলেকে নিয়ে যে ক্রাইম সিনে যে ভিডিওটা মানে একটা ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে আইএমের বেঙ্গল ব্রাঞ্চ তারা দাবি করলো যে ওখানে যে ছেলেটি ক্রাইম সিনে দাঁড়িয়ে আছে তিনি আর কেউ না, ডক্টর অভিক দে। সেখানে হচ্ছে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ম্যাডাম, তিনি বলছেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। তো আপনি ভাবুন যে একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, আমি জানি না কলকাতা পুলিশের সোকল্ড স্কটল্যান্ড ইয়ার্ডের এরকম কোনো পার্ট টাইমার কেউ আছে কিনা, মানে প্রফেশন আছে কিনা যে পোস্ট গ্রাজুয়েট ছেড়ে সে ওখানে করতে পারে। তো এইরকম হতেই পারে, না হওয়ার কি আছে। দেখুন, আমাকে কালকে যদি বলা হয় যে তুমি এখানে কেন কি করছো, তোমার তো পোস্টিং হচ্ছে নর্থ বেঙ্গলে। তো এই যে ডকুমেন্টসের ভুলভাল, প্লাস আপনি দেখুন এই যে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন নিয়ে কথা হলো, কেন কথা হলো? কারণ হঠাৎ করে দেখলাম যে ইন্ডিপেন্ডেন্স প্যারেড নিয়ে নাকি সেদিন 5:30টার সময় অভিক দে বা অন্যান্য ওদের আরও 3জন সত্যিকরা কালে নাকি প্রেজেন্ট থাকার কথা ছিল। আমি এত বছর আজ প্রায় 15 থেকে 16 বছর আরজি করে ছিলাম, আজ পর্যন্ত কোনো দিন এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আর দেখুন, যদি হয়েই থাকবে তার অবজারভেশনের যদি আনতেই হবে, আমি এসএসকেএম থেকে ওই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে কেন আনবো? আরজি করে কি ডাক্তারের খুব অভাব পড়ে গেছে? আমরাও তো এত ডাক্তার রয়েছি, আমাদের তো কাউকে ডাকা হলো না। বা ওই যে নোটিশটা, এরকম যদি ইন্ডিপেন্ডেন্স প্যারেডের মতো এরকম একটা ইম্পর্টেন্ট জিনিস যখন করা হচ্ছে, তখন কি হয়, ধরুন স্বাস্থ্যভবন থেকে একটা নোটিশ আসলো, সেই নোটিশ যদি একটা ভালো গুরুত্বপূর্ণ নোটিশ, সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু একটা খবর হয়ে যায়, বা নোটিশটাকে ফরওয়ার্ড করা হয় ফর দি ইনফরমেশান। প্লাস হচ্ছে সেই নোটিশগুলো কিন্তু আমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘোরে। এটা পুরোটাই বোঝা গেল যে আফটার ইনসিডেন্ট এটাকে কভার আপ করার জন্য এই নোটিশগুলো বের করা হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাপসবাবু, আপনি যেহেতু যেদিনকে এই ঘটনা ঘটে, অর্থাৎ 8 তারিখ এবং 9 তারিখ আপনার যে ডিউটি আপনি বললেন, আপনি তো টেরও পাননি, কিন্তু আপনি হসপিটালে প্রেজেন্ট সেই মুহূর্তে যখন এই ক্রাইম ঘটছে। আপনার মনে হয় যে সেমিনার রুমই ক্রাইম সিন? না, আমার দেখুন, আমি এগুলো তো দেখুন পোস্টমর্টেমের যে সমস্ত আজকাল তো সোশ্যাল মিডিয়ার দৌলতে একটা কি হয়, সব কিছু হঠাৎ করে ছড়িয়ে যায়। এবার তাই বলে যেটা নিয়ে কথা বলা হয়তো উচিত নয়, কিন্তু সেটা আমারও সামাও চোখে পড়েছে, আমি দেখেছি, এবং দেখে সেটা আমি ডিসক্লোজ করতে পারবো না।
কিন্তু আমার কোনো মতেই মনে হয়নি যেটা ক্রাইম সিন হওয়ার মতো জায়গা। কারণ আমার এটা যে এতদিন ডাক্তারি করছি বা যেটুকু নলেজ আছে, আমার ওটা ডাম্পিং জোন বলেই মনে হচ্ছিল, যে কোথাও একটা মানে তাকে হত্যা করে সেই জায়গাটায় নামিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে কথা বলা হয়তো উচিত না, বলবে যে আপনি কি ইনভেস্টিগেটর নাকি। কিন্তু দেখুন, কোনো পুলিশ অফিসার যদি উপস্থিত ছিলেন, আপনার ডিউটি ছিল, আপনি আরজি করার ডক্টর, তো অবভিয়াসলি আপনি অথরিটি না হলেও আপনার অধিকার আছে এটা বলার, কারণ আপনার কলিগ। সে তো অবশ্যই, এই জন্যই আমি ধরুন চিৎকার করছি। আমি ওকে সত্যি কথা বলতে, দেখুন আমি যদি কোথাও দেখেও থাকি সেটা আমার হয়তো মনে হয়, কারণ আরজি করে এত ডাক্তার তো হয়তো সবার সাথেই দেখা সাক্ষাৎ হয়, কিন্তু কারোর সাথে নাম হয়তো আমরা জানি না। কোনো সময় ইমার্জেন্সিতে আসলো, পরিচয় দিল, তারা পরিচয় এইভাবেই দেয়, বা আমিও দিই যে আমি ইমার্জেন্সি মেডিকেল অফিসার বা সিসিইউ মেডিকেল অফিসার, ওরাও পরিচয় দেয়, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং। সেজন্য নামটা খুব একটা আমাদের কাছে ম্যাটার অতটা করে না, তারা আইডেন্টিটিই দেয়। তাহলে আপনি বলছেন ক্রাইম সিন ওটা ডাম্পিং জোন হতে পারে, যেটা মানে আমার কেন অনেক ডাক্তারের মনে হয়েছে যে, আর দেখুন সেমিনার রুমে যদি ক্রাইমটা হবে তাহলে আশেপাশে কিন্তু অনেক লোকজন ছিল, এটা কিন্তু সবাই কেউ না কেউ দেখতো। আইদার একটা জিনিস হতে পারে, যদি ডাম্পিং না হয় তাহলে বাইরে যারা ছিল ওই দিন, পেশেন্ট পার্টি ছিল, নার্সিং স্টাফ ছিল, ডক্টর ছিল, ওই দিন একটা স্লিপ স্টাডি করা হচ্ছিল, কেউ না কেউ কিছু তো জানবে। আর এই যে ক্রাইমটা যেটা হয়েছে, দেখুন মেয়েটার যে রিপোর্টগুলোও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে, সে কিন্তু ফাইট করেছে আমি যতদূর জানি। তো ফাইট করলে কিন্তু তার একটা কিছু না কিছু চিৎকার চেঁচামেচি সেটা কিন্তু পাওয়া যায়। বেশ, মানে কিছুই কেউ জানে না। আপনি কি ডিরেক্টলি ইনডাইরেক্টলি বলতে চাইছেন এটা একজনের কাজ নয়? না, এটা একজনের কাজ কোনোভাবেই নয়। আর সঞ্জয় রায় এটাকে মানে একদম মানে আমি জানি না, কলকাতা পুলিশ প্রথম দিন থেকেই বলছে সঞ্জয় রায় একমাত্র ক্রিমিনাল। এবার আমার একটা প্রশ্ন, মানে আমি নিজেও বিভিন্ন জায়গায় করেছি, কলকাতা পুলিশ তো ঠিকঠাক যা উত্তর তো দেয়নি, বিভিন্ন ভুলভাল এক্সপ্লেনেশন দিনের পর দিন দিয়ে গেছে। প্রথম দেখবেন যে যেদিন আমরা রাতের বেলা অত সারাদিন কাটার পরে রাত 12টা কি 12:30, আমার এক্স্যাক্ট টাইম মনে নেই, হঠাৎ করে একটা ভিডিও আসলো, দেখলাম যে সঞ্জয় রায়কে প্লাটিনাম জুবিলি বিল্ডিং থেকে লালবাজার তাদের গাড়িতে ঢোকাচ্ছে। সঞ্জয় রায়কে পেলো কোথায়? দেখুন এরকম একটা সেন্সেশনাল ক্রাইম করার পরে সারা ন্যাশনাল মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া তোলপাড় হয়ে গেল। সে যদি সত্যিই ক্রিমিনাল, এত বড় ক্রিমিনাল হবে, সে তো পালিয়ে যাবে। তাকে কোথায় বলছে যে উল্টোডাঙ্গা থেকে তোলা হয়েছে, সে এত কাছেও থাকবে? এটা নিয়ে আমার কিন্তু প্রথম থেকে আমার একার নয়, এই সন্দেহ কিন্তু সমস্ত আমরা যারা ডাক্তারি করছি বা আমরা যারা ডাক্তার আছি তাদের কিন্তু সবার সন্দেহ, যে বিজেপি থেকে কি করে পুলিশ ওখান থেকে তুললো, এটা কিন্তু একটা বড় ডাউটফুল। যদি বলছে যে কি উল্টোডাঙ্গা না কোথা থেকে পেয়েছে, এত কাছেও থাকবে, সেটাও কিন্তু মানে সাসপিশিয়াস। বেশ, আপনি নিশ্চয়ই জানবেন, দর্শকরা হয়তো জানবেন যে ইতিমধ্যেই সিবিআই কিন্তু প্রত্যেককেই ডেকে জেরা করছেন, এবং এমনকি একজন প্রভাবশালী শাসক দলের বিধায়ককেও কিন্তু ডাকা হয়েছে, আমরা জানি, তারও ইন্টারোগেশন হয়েছে। এবং সবথেকে বড় কথা, ডক্টর অপূর্ব বিশ্বাস বিস্ফোরক তথ্য দিয়েছেন। আপনারা প্রত্যেকে জানেন ডক্টর অপূর্ব বিশ্বাস পোস্টমর্টম করেছেন, উনি অন্যতম ডক্টর ছিলেন আপনাদের হসপিটালের, রাইট? তিনি বলছেন রক্ত গঙ্গা বয়ে যাবে, এই ফোন এসেছিল তার কাছে, যদি পোস্টমর্টম সেদিনকেই না করা হয়, এবং নির্যাতিতার কাকা পরিচয় দিয়ে ফোন এসেছিল। দেখুন দুটো জিনিস আমার এখানে মনে হয়েছে, একটা ওনার ভিউ আর একটা অপোজিট ভিউ, যিনি কাউন্সিলর যার কথা বলছেন, প্রাক্তন কাউন্সিলর, দুটো ভিউই আমার কাছে এসছে। এবং আমি যদি ক্রিটিক্যালি অ্যানালিসিস করে বলি, তাহলে প্রথম হচ্ছে অপূর্ব বিশ্বাসের ভিউ নিয়ে আমি বলি। উনি একজন ফরেন্সিক এক্সপার্ট, উনি ওখানকার হেড অফ দি ডিপার্টমেন্ট। এইবার ওনার কয়েকটা জিনিস বোঝা উচিত ছিল, যে প্রথম কথা, মেয়েটার ক্রাইম হয়েছে আরজি করের ভেতরে, উনি কেন পোস্টমর্টম অ্যালাউ করলো আরজি করের ভেতরে? ওনার বলা উচিত ছিল যে পরবর্তীকালে আমাদের নিয়ে হয়তো প্রশ্ন উঠতে পারে, তো প্রিন্সিপাল বা হায়ার অথরিটি, ডিএমই, ডিএইচএস, তাদেরকে রিকোয়েস্ট করা উচিত ছিল যে এই তদন্ত বাইরে, এই পোস্টমর্টমটা বাইরের কোনো মেডিকেল কলেজে হোক, এত মেডিকেল কলেজ না করার কোনো কিছু নেই। উনি সেটা নিয়ে কেন বলেননি? আর উনি বলছেন রক্ত গঙ্গা বয়ে যাবে, মানলাম এই কথা বিভিন্ন জায়গা থেকে চাপ ছিল, সেটাও জানি। কিন্তু দেখুন আপনারা যারা ডেমোক্রেসির পিলার একটা মিডিয়া, তখন কিন্তু সারা মিডিয়া ঘিরে বসে আছে। উনি একটা কথা বললে তো অন্তত মিডিয়া বা আমাদের যারা আমরা ডক্টর ছিলাম বা অন্যান্য যারা ছিলাম, তারা তো জনগণ ছিলাম, তারা তো তখন আমরা এটা আটকাতে পারতাম। উনি কেন তো সেই কথাটা তখন বলেননি? এইটা নিয়ে কিন্তু আমি ওনার উপরে প্রশ্ন তুলতে চাই। আর যেটা হচ্ছে কাউন্সিলরের পয়েন্ট অফ ভিউ থেকে বলতে চাই, দেখুন যেদিন হচ্ছে মেয়েটার মা বাবা, মানে আমাদের তিলোত্তমার মা বাবা আরজি করে ফার্স্ট টাইম আমাদের এই জুনিয়র ডাক্তারদের মঞ্চে প্রতিবাদ করতে এসেছিলেন, তখন কিন্তু উনি একটা কথা বলেছিলেন যে আমি বেশ কিছু উত্তর চাই, আমার মেয়ের
শ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য করা হলো, সেই শেষকৃত্যে কে টাকা দিল আমি আজও জানি না। আমার মেয়ে যদি উপর থেকে, তিনি ইমোশনাল হয়ে বলেছিলেন যে আমার মেয়ে তো মনে মনে ভাবতেই পারে যে আমার বাবা মা শেষ পর্যন্ত আমার বাবা এইটুকু টাকা দিতে পারলো না। এই শুনছি যে এরাই নাকি টাকা পয়সা দিয়ে, তারপরে ওখানে যারা বার্নিং ঘাটের লোক ছিল সেখানে বডি ছিল লাইনে, সেই লাইন মেনটেন না করে ওভার স্টেপ করে গিয়ে ওখানে সেই শেষ কাজটা কমপ্লিট করা হলো। তাহলে মা আবার এনআরএমই ভিউ পেলাম যে ইনি তিলোত্তমার কাকা পরিচয় দিয়েছেন, ঠিক আছে, উনি আবার সাধু সাচ্ছেন যে অপূর্ব বিশ্বাস এগুলো মিথ্যে কথা বলছেন। তাহলে আপনিই বা কেন, উনি আবার এটাও বলছেন যে ওর বাবা মা প্রেজেন্ট ছিল না, আমি এফআইআর লিখেছি, আমি ওখানে টাকা দিয়েছি। কেন দিতে যাবেন? আপনার তো দায়িত্বের ভেতরে পড়ে যে এই বডিটাকে এত তাড়াতাড়ি, এই কলকাতা পুলিশ তারা এমনি সময় তদন্তে এক্সপার্ট নয়, অথচ নিয়ে চলে গেল বডিটা পোড়াতে বার্নিং ঘাটে, আর আপনিও মশাই দায়িত্ব নিয়ে পুরো সেখানে টাকাটা দিয়ে দিলেন কেন? আপনি একজন তিলোত্তমার বাবা মা, যেখানে বন্ধু বান্ধব গোটা হসপিটালের লোকজন সেটা নিয়ে প্রিজার্ভ করার একটা চিন্তা ভাবনা করছিল, তখন আপনি যদি কাকাই হবেন বা লোকাল গার্জিয়ানই হবেন, তাহলে আপনার উচিত ছিল যে বাড়ির কথা শুনে দরকার হলে বার্নিং পরে হতো, তার শেষকৃত্য পরে হতে পারত। তো আপনি সেটা না করে টাকা দিয়ে বা অন্য কিছু করে আপনি সেটাকে কেন অ্যাক্সিলারেট করলেন? আপনারও তো উচিত ছিল বাধা দেওয়ার, আপনি তো করেননি। তাহলে এই যে দুজনের যে দুটো ভিউ আমি বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখলাম, এই দুজনেই প্রশ্নের মুখে, কেউই কোনো অংশেই যে প্রশ্ন ছাড়া এটা হতে পারে না, দুজনই দুজনের মতো ওর ঘাড়ে চাপাচ্ছে। বেশ, তবে স্বাভাবিকভাবে আমি পরবর্তী যেটা জিজ্ঞেস করবো আপনাকে, যেখানে ক্রাইম সিন নয়, মানে সবাই আমরা মনে করি, যদিও সিবিআই এখন ইনভেস্টিগেট করছে, আপনি নিশ্চয়ই গেছেন, আপনার ইমার্জেন্সি ডিউটি থাকে, এমনি নর্মাল অবস্থায় আপনি নিশ্চয়ই ওপরে গেছেন 4 তলায়। সেমিনার রুমের পাশে যে বাথরুম এবং অ্যাডজাসেন্ট যে স্টাডি রুম এবং স্লিপ রুম, ইনস্ট্যান্ট সেটা কিন্তু পরের দিন থেকে ভেঙে দেওয়া হলো। তাহলে এই যে ভাঙা, কি লুকোতে ভাঙা, মানে এটা কি? এবং এটাও আমি পুরো প্রশ্নটা আপনাকে করে নিই, বিভিন্ন সোর্স থেকে কিন্তু আমরা জেনেছি, আপনারা সেই ছবিও দেখেছেন, যে ভোরবেলায় একজন ডক্টরকে স্নান করতে দেখা গেছে সে বাথরুমে, তার কিন্তু জামায় রক্তের দাগ ছিল। যে নার্স তাকে জিজ্ঞেস করেছে সে বলেছে যে আমি কাউকে ব্লাড দিতে গিয়ে কোনো পেশেন্টকে ব্লাড ট্রান্সফিউশনের সময় আমার রক্ত লেগেছে, বাট সেই ডক্টরকে কিন্তু কোনোদিন ওখানকার যিনি নার্স ছিলেন দেখেননি, এবং তার নামও কিন্তু সে বলতে চায়নি। তাহলে আলটিমেটলি ডক্টর প্রামাণিক, যেটা আমার প্রশ্ন, আপনি নিশ্চয়ই ওপরে গেছেন অন্যান্য ডিউটি সময়, এই একটু যদি জিওগ্রাফিক্যালি কিংবা একটু যদি স্ট্রাকচার ওয়াইজ একটু বোঝান যে সেমিনার রুমের পাশে যেটা ভাঙা হলো তার সাথে স্লিপ রুমের দূরত্ব, এবং কোথায় বাথরুমে যদি ক্রাইমটা করা হয় তাহলে সেমিনার রুমে কী করে ড্র্যাগ করে বডি আনা যায়? না মানে এইটা তো দেখুন এক্স্যাক্টলি, মানে আমি নিজেও বহুদিন আগে একবার গেছিলাম, তো এক্স্যাক্টলি তারপরে আমি আর এই ঘটনার পরে তো কোনো দিন যাওয়া সম্ভব নয়, তো যাইনি। এইবার বাথরুমে যেটা হতে পারে, দেখুন মানে বাথরুমে ক্রাইমটা হয়েছে কিনা এইটা আমি বলতে পারছি না। অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের ওটিতেও সিবিআই বিভিন্ন সময় যাচ্ছে, কেন যাচ্ছে জানি না, কিন্তু আমাদের 8 তলায়। এবার আমাদের কিন্তু যারা মানে আমরা আরজি করে দীর্ঘদিন ধরে আছি বা কাজ করছি, আমাদের সবার মনেই কিন্তু প্রশ্ন তৈরি হয়ে রয়েছে যে অর্থোপেডিক্সের ওটিতে সিবিআই কেন যাচ্ছে। আর অর্থোপেডিক্স ডিপার্টমেন্টটাই হচ্ছে সন্দীপ ঘোষের ডিপার্টমেন্ট, মানে উনিও হচ্ছে অর্থোপেডিক্সের প্রফেসর ছিলেন। তো স্বাভাবিকভাবেই যেটা এখন বিভিন্ন সোর্সে, দেখুন এগুলো তো সমস্ত সোর্স বলছে যে বিভিন্ন ওটিতে সেখানে নাকি মানে কি বলবো, ড্রিঙ্কস, নৃত্য, নানা রকম জিনিস হতো, সেখানে তাদেরকে মনোরঞ্জন করার জন্য বিভিন্ন মেয়েদেরকে মিসইউজ করা হতো। এখন সেটাও কিন্তু একটা জায়গা হতে পারে। আর বাথরুমটা যেটা ভেঙেছে সেটা হচ্ছে যে নার্সিং স্টাফ, এরকম একটা খবর বেরিয়েছে যে সে একজন ডক্টরকে দেখতে পেয়েছে। এবার দেখুন সেটা তো একটা ফিঙ্গারপ্রিন্ট, মানে তার একটা ফুটপ্রিন্ট থেকে গেল, সেটার কারণে সে ভাঙতেই পারে। এবার ওখান থেকে ড্রাগ করে, দেখুন যদি যেখান থেকেই করুক, মানে উপরের অর্থোপেডিক্সে হোক বা ওই ডিপার্টমেন্টে অন্য কোথাও হোক, যেখান থেকেই আপনি নিয়ে যান, কোনো না কোনোভাবে কারো না কারো চোখে পড়বে 1 নম্বর, আর বিভিন্ন সিসিটিভির কোথাও না কোথাও ধরা পড়বেই। কিন্তু যেটা সমস্যা তৈরি হয়েছে, দেখুন হিয়ারিংয়ের সময় সুপ্রিম কোর্টে সিবিআইয়ের যে আইনজীবী ছিলেন তিনি বলছেন, সলিসিটর জেনারেল তুষার মেহতা স্যার, উনি যেটা বলছেন যে 27 মিনিটের ভিডিও পাওয়া গেছে, আর সরকার পক্ষের আইনজীবী বলছেন না আমরা পুরোটা দিয়েছি। এখন এইটা তো একটা তদন্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে, বাকিটা কোথায়, আইদার কেউ তো একজন মিথ্যে কথা বলছে,
আমরা কলকাতারটা মানে কলকাতা পুলিশের ভিউটাকে আমরা মানে এখন বলতে পারেন যে আপনি তদন্তের আগে কেন কথা বলছেন। কলকাতা পুলিশ এই কেসটায় যে কাজ করেছে সেটা দেখার পরে ওরা এখন যাই করুক না কেন মানুষের মনে একটা তৈরি হয়ে গেছে, একটা পারসেপশন তৈরি হয়ে গেছে, এবং ওরা এমন কোনো কাজ করতে পারেনি যে সেই পারসেপশনটাকে ওরা দূর করতে পারবে। আপনি ভালো করে দেখুন যে দিল্লিতে যে নির্ভয়া কেস হয়েছিল, নির্ভয়া কেসে কয়েকজন অ্যাপলিটিক্যাল ক্রিমিনাল একটা বাসের ভিতরে তাকে রেপ অ্যান্ড পরবর্তীকালে সে তো মারা যায় হয়েছিল। তারপরে কিন্তু দিল্লি পুলিশের ভূমিকা যথেষ্টই ভালো ছিল, এবং তারপরে কিন্তু দেখা গেল যে দিল্লি পুরো তোলপাড় হয়ে গেছিলো এবং সেটা কন্ট্রোল করা সম্ভব হচ্ছিল না। আর এই ঘটনা হওয়ার পরে আমরা কি দেখলাম, অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন এবং পুলিশ এই দুটো কভার আপ করার জন্য উঠে পড়ে লাগলো, যার জন্যই তো এত কিছু হচ্ছে। মানে এটা আর আপনি যেটা জানতে চাইলেন যে ওই সেমিনার রুমের ওখানে যদি স্ট্রাকচারটা একটু বোঝা যায়, এক্স্যাক্টলি আমিও অনেক দিন আগে গেছি, আমারও সত্যি কথা বলতে মনে নেই, মানে আমি একবার দুবারে হয়তো গেছি, তা হচ্ছে ওই রেফার দেখতে বলতে ওখানে যারা জুনিয়র ডক্টরস যারা ডিউটি করে তাদের সাথে চেনা পরিচিতি কোনো ওপিনিয়নের কারণে গেছিলাম। লাস্ট টাইম গেছিলাম বেশ অনেক আগে, আর সেমিনার রুমে লাস্ট টাইম কবে গেছিলাম আমার নিজেও মনে পড়ে না, খেয়াল করতে পারছি না, একবার হয়তো গেছিলাম। কিন্তু এই স্লিপ রুমটায় ডক্টরস রুমটায় ওদের সাথে দেখা করতে একবার গেছিলাম, মানে একটা পেশেন্ট রিলেটেড ইনফরমেশানের জন্য। তো এই জন্য এই ব্যাপারটা আমার কাছে নেই, আইডিয়াটা খুব ভালো হয়নি। তবে যাই হোক না কেন, মানে ঘটনা মানে যেখানেই তাকে হত্যা করা হোক, আমার সেমিনার রুমটা আমার মনে হচ্ছে না, যদি সেমিনার রুম হয়েও থাকে তাহলেও দেখুন ওই ডিপার্টমেন্টে কেউ না কেউ কিছু জানবে, আর অন্য কোথাও থেকে যদি করে আসা নিয়ে ওখানে ডাম্প করা হয় সেটাও জানবে। তবে ডাম্প করার প্রবাবিলিটি আমার মতে খুব হাই। বেশ, ডক্টর প্রামাণিক, এই যে আপনি বললেন যে আমরা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন যেটা পাচ্ছি যে এমনকি দুর্নীতির কথা তিলোত্তমা জেনে গেছিল যে তাকে এইভাবে সরিয়ে দিতে বাধ্য হলো। অর্থাৎ আপনি সন্দীপ ঘোষ, ডক্টর সন্দীপ ঘোষের নামে বলছেন যে র্যাকেট চলতো, আমরা জানি প্রত্যেকে, অনেকেই অ্যারেস্টেড হয়েছেন, সিবিআই ইতিমধ্যেই অ্যারেস্ট করেছেন, যে এমনকি জেনে গেছিল আমাদের সমাজের। দেখুন, একজন ডাক্তার, একজন ডক্টর, তারই কর্মস্থলে আমাদের সমাজের পরিকাঠামো স্ট্রাকচার দেখুন ডক্টর প্রামাণিক, যে দুর্নীতি কোন লেভেলে গেলে যে সে এমন কি জেনেছিল যে তার জন্য তাকে মরে যেতে হলো। দেখুন, আপনার সাথে আমি একটা ওপিনিয়নে ডিফার করছি। আপনি ডক্টর সন্দীপ ঘোষ বলছেন, আমি সন্দীপ ঘোষকে ডক্টর বলতে পারছি না, কারণ হচ্ছে হ্যাবিচুয়াল অফেন্ডার এবং ক্রিমিনাল, বিকজ ফর হিজ প্রফেশন আমি সেই জন্য বলতে পারেন, বাট আমি বলতে পারছি না, কারণ ও হ্যাবিচুয়াল অফেন্ডার এবং ক্রিমিনাল। আজ থেকে নয়, আমি যখন ও এখানে এসছে আরজি করে তখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে একজন ক্রিমিনালের অ্যাক্টিভিটির, হোয়াইট কলার ক্রিমিনাল, ও কি পারে আর কি পারে না আমরা দেখেছি। দুজন স্টুডেন্ট, ধরুন অনেক সময়, এর আগেও আমি অনেকগুলো প্রিন্সিপাল স্যারকে দেখেছি, ডিএমই স্যারকে দেখেছি। হতে পারে একটা কলেজে ধরুন মেডিকেল স্টুডেন্টরা থাকে, এমবিবিএস পাস করছে, তাদের ভিতরে বিভিন্ন পলিটিক্যাল আইডিওলজি থাকে, তারা কোনো সময় প্রিন্সিপালকে পছন্দ করেন না, কিন্তু আলটিমেটলি প্রিন্সিপালরাও হয়তো তাকে পছন্দ করেন না, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দি ডে তাদের রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয়। একটা ছেলে চন্দ্রমৌলি, যার একটা কে জন্য এদের হাইকোর্ট পর্যন্ত মুভ করতে হয়েছিল রেজিস্ট্রেশন নেওয়ার জন্য। 10-12টা ছেলে যারা ওর এগেনস্টে আন্দোলন করেছিল, কনভোকেশন ডে আফটার এমবিবিএস পাশের পরে একটা দিন যেদিন ওথ টেকিং হয়, সেই ওথ টেকিংটা হচ্ছে মানে কি বলবো, যে এটা পরিপূর্ণতা পায় যে কোনো ডাক্তারের ক্ষেত্রে, সমস্ত তাদের ফ্যামিলি রিলেটিভ আসে, আমারও হয়েছিল, এবং সেটা এমন একটা দিন যে সেই দিনটাকে মানুষ মানে সেই মানে ডাক্তার প্লাস তার ফ্যামিলিটাকে অ্যাচিভমেন্ট মনে করে। সন্দীপ ঘোষ ওই ইয়ারটাকে মানে কনভোকেশন করতে দিয়েছিল যে ওই 10-12টা ছেলে আসতে পারবে না। সেটা ভাবুন যে কতটা প্যাথেটিক, মানে এই কতটা হতেই পারে কোনো না কোনো, তারা যদি ভুল করেও থাকে, একজন প্রিন্সিপালের কাছে কিন্তু স্টুডেন্টরা মানে পুত্র বা এই পুত্র সম বা হচ্ছে তার মানে কন্যা সম। এবার তারা যদি কোনো ভুল করেও থাকে, তার উচিত যে তাদেরকে কিন্তু ভিক্টিমাইজ না করা। সে কি করলো, তাদেরকে আসতে দিল না, তাদেরকে ঢুকতে দিল না, তাহলে তারা কতটা কষ্ট পেল, তার ফ্যামিলি, তারা কি পেলো। আর আজকের দিনে কি হচ্ছে, সে যখন জেলে যাচ্ছে, কোনোটায় জুতো পেটা খাচ্ছে, কোনোটায় চটি পেটা খাচ্ছে, চড় খাচ্ছে। আমি এগুলোকে সাপোর্ট করি না। কতদিন ধরে চলতো এই জিনিস? দেখুন, ও যতদিন থেকে আরজি করে ঢুকেছে তারপর থেকে এই জিনিসটা তৈরি হয়েছে, এবং দুর্নীতির একটা আখড়া। আপনারা প্রতিবাদ করেননি? আপনারা যে আন্দোলন এখন আপনারা করছেন, আমরা এর আগেও প্রতিবাদ হয়েছে, যারা প্রতিবাদ করেছে, হাঙ্গার স্ট্রাইক পর্যন্ত করেছে, হসপিটালে ভর্তি পর্যন্ত হয়েছে। আমাদের যতজন
প্রতিবাদ করা হয়েছে, তাদের কি হয়েছে, তাদেরকে আরজি কর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র মনে হয় আমার এগেনস্টে আমাকে অনেক কিছু সাফার করতে হয়েছে, কিন্তু ব্যাপারটা হলো আমি সিম্পাথি গেনের জন্য এগুলো আমি বলছি না। কথাগুলো বলছেন অন ক্যামেরা। হ্যাঁ আমি বলছি হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তাদের সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে, আর স্টুডেন্টরা কেউ ফেল করেছে, তারা দিনের পর দিন সাপ্লি, কেউ ইয়ার লাগ, কেউ রিস্টেন্ট পাচ্ছে না। আর তার কি হয়েছে, সন্দীপ ঘোষের এগেনস্টে যে যত কমপ্লেন করেছে তার হচ্ছে ডিমোশন হয়েছে বা তার এগেনস্টে শাস্তি হয়েছে, আর সন্দীপ ঘোষের প্রমোশন হয়েছে। আপনি দেখুন না, আক্তার আলী সাহেব যিনি ওনারই টাইমে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, উনি কয়েকটা ফাইল জমা দিলেন, ঘটনাক্রমে সেই ফাইলের বেশ কিছু পার্ট কিন্তু আমিও দেখেছি। তো ফাইল দেখার পরে যেটা মনে হয়েছিল, আমি বেশ কয়েক জায়গায় তখনও চিৎকার করেছিলাম যে কিন্তু জেলে যাবেই, সন্দীপ ঘোষকে কেউ আটকাতে পারবে না। আজকে কিন্তু আমার যারা বন্ধু বান্ধব বা সিনিয়র ডক্টর যাদেরকে বলেছিলাম, তারা তখন হেসেছিল। আজকের দিনে দাঁড়িয়ে এখন ফোন করে বলে যে তো প্রেডিকশনটা কেটে গেল। আমি বললাম জ্যোতিষ নই, কিন্তু ফাইল যেগুলো লিখেছে সেগুলো সরকারিভাবেও লিখতে পারে না। এই যে বিভিন্ন টেন্ডার নথি কীভাবে করেছে, আরজি করের হসপিটালের ভেতরে বিভিন্ন শপ আছে, সে সবগুলোকে কি করছে, ও নিয়ম হচ্ছে একটা সরকারি জায়গায় কাজ করতে গেলে আপনাকে টেন্ডার ডাকতে হবে, টেন্ডারের অ্যাড দিতে হবে, তার বেসে 10 জন লোক অ্যাপ্লাই করবে, আপনি তারপরে তাকে দেবেন। উনি কি করতেন, ওনার নিজের কোম্পানি আগেই ঠিক করা থাকতো, আর 2-3 যে কোম্পানি ছিল বকলমে, তো আমি বলবো হয়তো ওরই সেট করা। ও কি করতো, তারা হচ্ছে বাথরুমের মগ থেকে শুরু করে ওদিকে বিরিয়ানি সব সাপ্লাই ও দিত, ওই কোম্পানিগুলোই দিত। এইভাবেই দুর্নীতিটা করে এসছে। আর এই যে কমপ্লেনগুলো জমা হলো কোথায়, ভিজিলেন্স কমিশন, সিএমও, কলকাতা পুলিশ, তাতে কি হলো, আক্তার আলী সাহেবের ট্রান্সফার হলো মুর্শিদাবাদে। সন্দীপ ঘোষের কিন্তু কিচ্ছু হলো না। আপনি এটাই দেখুন না, যেদিন হচ্ছে এই ঘটনা হলো, নৈতিক দায় নিয়ে প্রিন্সিপালকে সরে যাওয়া উচিত ছিল। সে রিজাইন করার পরেও তার কি হলো, প্রাইস পোস্টিং কোথায় হলো, ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসাবে। আর ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন ডক্টর অজয় কুমার রায় স্যার সম্ভবত, তার 10 কি 15 দিন বাকি ছিল। সে স্বাস্থ্য ভবনে কেন যাবে, কেউ যেতে চায় না, কারণ তার শেষ টাইমে তার যারা স্টুডেন্ট আছে ন্যাশনালে, তার কাছ থেকে একটা ফেয়ারওয়েল নিয়ে সে তার জীবনটাকে, যে না আমি আলটিমেট একটা গুড ফেয়ারওয়েল দিয়ে আমি বাড়িতে রিটায়ারমেন্ট লাইফ কাটাতে যাই, তাকে ভিক্টিমাইজ করা হলো। প্রাইস পোস্টিং কিন্তু তখনও পেলো। এই যে আপনি বলছেন না যে আপনারা প্রতিবাদ করেনি, প্রচুর প্রতিবাদ হয়েছে, কিন্তু আপনার পাশে কেউ নেই, প্রশাসন নেই, স্বাস্থ্য ভবন নেই, এগুলো তো সব দুর্নীতির বাসা বসে আছে। আপনি কমপ্লেন করতে যাবেন, পরের দিনই আপনার এগেনস্টে অ্যাকশন হবে। এই যে আমি এখানে বলছি, লাভ লেটার হয়তো আমার আসতে পারে, সন্দীপ ঘোষের এর আগে কোনোদিন স্বাস্থ্য ভবন এইগুলো কিছু করেনি। ওকে, আমাদের সময় কম, তাপসবাবু, না হলে আমি আরও অনেক কিছু আপনাকে জিজ্ঞেস করতাম, দর্শকরা জানতে চাইবেন অবশ্যই। সব শেষে জিজ্ঞেস করবো একবারে, যে এই যে আন্দোলন হচ্ছে, আপনারা জানেন জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন, আপাতত তারা ধর্ণা প্রত্যাহার করেছেন, নাগরিক সমাজ প্রতিবাদ করছে, আপনি সামনেই উৎসব, বাঙালিদের আবেগের উৎসব দুর্গাপুজো কয়েকটা দিন বাদেই, আপনি অ্যাজ আ ডক্টর, এবং আমি আপনাকে যেটা জিজ্ঞেস করব যে এই আন্দোলনকে আপনি সমর্থন করেন, জুনিয়র ডাক্তারদের প্রেজেন্ট স্ট্যান্ড, কিন্তু উৎসবকেও মাথায় রাখতে হবে, কি করবেন, কি বলবেন? না দেখুন, এটা বাঙালির হচ্ছে সব থেকে বড় উৎসব, কিন্তু আমরা যেটা বলেছি বা জুনিয়র ডাক্তাররা যেটা বলেছে, আমরা সম্পূর্ণ একমত। পুজো আমরা তো করবই, পুজো সবাই করে, এবং মা দুর্গার কাছে এবার যে আমি নিজেও প্রতিবার, আমি একজন অত্যন্ত ভগবান বিশ্বাসী মানুষ হয়ে আমি বলছি যে আমি এবার পুজো করব, কিন্তু মায়ের কাছে আমারও প্রার্থনা থাকবে এই বিচারটা যেন পাই, এবং সবাই আমরা যারা ডাক্তাররা তারাও পুজো করবে, কিন্তু সেই পুজোটা হবে বিচারের জন্য। কিন্তু আমরা উৎসবে ফিরতে পারছি না। আমরা পুজোতে অবশ্যই, দুর্গাপুজো কেন হবে না, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, কিন্তু তার সাথে সাথে আমরা যেটা চাইবো মায়ের কাছে, সেটা যেন বিচারটা আমরা পাই, এই বিচারটা যেন পিছিয়ে না যায়। বেশ, অনেক ধন্যবাদ তাপসবাবু আপনার সময়ের জন্য। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং ডক্টর তাপস প্রামাণিককে আমরা আজকে স্টুডিও নিয়ে এলাম নীতি নির্ণয় আর দুর্নীতি এই অনুষ্ঠানে, এবং উনি কিন্তু সবটাই শুনলেন মোটামুটি, উনি যেভাবে ডেসক্রাইব করে আপনাদের সামনে তুলে ধরলেন, এবং সব শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে উৎসব চলবে, বাঙালিদের আবেগ, আমাদের প্রত্যেকের আবেগ দুর্গাপুজো, তার সাথে কিন্তু প্রতিবাদও চলবে। অর্থাৎ প্রতিবাদ এবং উৎসব হয়তো প্রথমবার আমাদের সমাজ দেখতে যাচ্ছে উৎসবেও প্রতিবাদের ছোঁয়া। আপনারা কি বলবেন অবশ্যই আমাদের কমেন্ট লিখে জানান। আমাদের এপিসোড ওয়াইজ চলতে থাকবে। আরও একবার আসবো নতুন একজন অতিথিকে নিয়ে, তার ওপিনিয়ন, নীতি নির্ণয় না দুর্নীতি, ট্রাইব টিভি বাংলার বিশেষ অনুষ্ঠান।
ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর অন্যান্য সব অনুষ্ঠানের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়, বাংলার আপডেট।